আচ্ছা ঠিক আছে, এখন সাউন্ড আশা করি ক্লিয়ার হবে। কেমন? এখন সাউন্ড একদম ক্লিয়ার হবে, কোনো সমস্যা নাই। এখন একেবারে সাউন্ড ক্লিয়ার হবে, প্যারা নাই। ইয়েস, ইয়েস, নাও অল ওকে। নাও অল ওকে। আসো আমরা ক্লাসের মধ্যে ঢুকে আস্তে আস্তে। বিষয়টা হচ্ছে এরকম। আহ ইয়েস, ক্লিয়ার। তো বলছিলাম যে এনজাইম হইতেছে এমন টাইপের কিছু স্পেশাল কাইন্ড অফ প্রোটিন যারা কি হিসেবে কাজ করে, জৈব প্রভাবক হিসেবে কাজ করে। কোথায়? সেলের মধ্যে কিংবা সেলের বাইরে, তবে সাধারণত সেলের মধ্যে। তো এর প্রভাবক বা প্রভাব বলছি যে সে জৈব রাসায়নিক বিক্রিয়া, জৈব রাসায়নিক কিসের উপর কাজ করবে? বিক্রিয়ার উপর প্রভাব ফেলে। প্রভাব মানে কি আমি বলছিলাম, প্রভাব মানে হয় বিক্রিয়ার গতি, বিক্রিয়ার গতি বা হার সে কি করবে? বাড়ায়। অধিকাংশ এনজাইম গুলা বাড়াবে, অথবা বিক্রিয়ার বা গতি কি করবে? কমায়। অথবা বিক্রিয়ার গতি বা হার সে কি করতে পারে? একদম বন্ধই করে দিতে পারে, একদম বন্ধই করে দিতে পারে। দিস ইজ সামথিং লাইক এনজাইমস। তো এই এনজাইম নিয়েই হচ্ছে আজকে আমরা পড়বো। তাহলে এনজাইম কথাটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এনজাইম কখনোই কখনোই বিক্রিয়ার সাম্য অবস্থাকে পরিবর্তন করে না। এই জিনিসটা মাথায় রাখবা, বিক্রিয়ার সাম্য অবস্থাকে, সাম্যাবস্থা আমরা পড়ছি না ছোটকালে, লাসাতের নীতি সাম্য অবস্থায়। এই বিক্রিয়ার সাম্য অবস্থায় কোনো কোনো কি করে না, কোনো পরিবর্তন করে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, কোনো পরিবর্তন করে না, কোনো পরিবর্তন করে না অর্থাৎ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এনজাইম সম্পর্কে, যে এনজাইম আমাদের বিক্রিয়া শেষে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। বিক্রিয়া কি করে? বিক্রিয়া শেষে নিজে নিজে ভরে এবং গঠনে, ভরে এবং গঠনে, কথাগুলো লিখে ফেলেও, গঠনে কিসে থাকে? অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তার মানে আমি তোমাকে যদি বলি যে এনজাইমের সংজ্ঞা তুমি কিভাবে দিবা, তুমি বলবা যে এনজাইম হচ্ছে এমন ধরনের এক ধরনের আমিষ বা প্রোটিন যারা বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি বা হার ত্বরান্বিত করে অথবা কমায়, অথবা বিক্রিয়াকে বন্ধ করে, এবং বিক্রিয়া শেষে সে ভরে এবং গঠনে নিজে অপরিবর্তিত থাকে। তো চলো আমরা সরাসরি চলে আসি বইয়ের মধ্যে। আমরা এখান থেকে কি কি লাগবে, সো লেটস গো। ফার্স্ট অফ অল কথা যেটা লাগবে সেটা হচ্ছে এই যে প্রোটিনটাকে, এই বিশেষ টাইপের প্রোটিনটাকে এনজাইম নামকরণ করছিলেন হচ্ছে বিজ্ঞানী এফ এইচ কুন। এটা আমাদের এমসিকিউ তে মেডিকেলে অলরেডি এসে গেছে। বিজ্ঞানী এফ এইচ কুন সর্বপ্রথম এই এনজাইমটা, প্রোটিনটাকে এনজাইম নামকরণ করেন। এক। দুই নম্বর হচ্ছে ইস্ট কোষে এই যে জাইমেস আবিষ্কৃত হয়, কোন কোষ থেকে? ইস্ট কোষে সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইম আবিষ্কৃত হয়। দুই নাম্বার সেটা হচ্ছে জেমস সামনার একটা কথা বলছেন খুব চমৎকার। জেমস সামনার কে? জেমস সামনার বলেন যে প্রথম ইউরিয়াস নামক একটা এনজাইম কোষ থেকে পৃথক করেন, এবং বলেন এনজাইমস আর প্রোটিনস। আমরা যে এতক্ষণ চিল্লাইতেছি যে এনজাইমস এন্ড প্রোটিনস প্রোটিনস প্রোটিনস, দিস আর যে প্রোটিনস, এটা কে বলছে? জেমস সামনার। সো ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এর অপর নাম জৈব অনুঘটক। এর অপর নাম কি? জৈব অনুঘটক। যে কথাটা আমি তোমাকে এর আগেও বলছিলাম যে ঘটক কি করে? ঘটক হচ্ছে দুইজনের মধ্যে বিক্রিয়া ঘটায়, অর্থাৎ বিয়ে ঘটায়। তো এরা হচ্ছে জৈব বিক্রিয়, জৈব অনুঘটক, যারা দুইটা বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া ঘটায়, ঘটায় নতুন যৌগ তৈরি করে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ধরো আমার একটা এনজাইম, একটা এনজাইম, এই এনজাইমটা ধরো এ যৌগ, আবার একই সাথে বি যৌগ, এই বি যৌগ বা এটসেট্রা যাবতীয় যত যৌগ আছে সেই যৌগের উপর কাজ করছে। তাহলে এদেরকে বলা হয় হচ্ছে সাবস্ট্রেট। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে সাবস্ট্রেট, বা যদি বাংলায় বলি সেটা হচ্ছে বিক্রিয়ক। কি বলবো? বিক্রিয়ক। কথা ক্লিয়ার? বিক্রিয়া কি করব? এদেরকে কি বলবো? বিক্রিয়ক বা সাবস্ট্রেট, ইংলিশে বলে সাবস্ট্রেট। এবং এদেরকে পরবর্তীতে এই এ ও বি পরবর্তীতে কিসে পরিণত হলো? ধরলাম সি প্লাস ডি তে পরিণত হলো। তাহলে এরা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এরা হচ্ছে কি? আমাদের প্রোডাক্ট। বেসিক কথাবার্তা আমরা জানি, এদেরকে বলা হয় উৎপাদ। তো এখন আমরা এই এনজাইমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এনজাইমের বৈশিষ্ট্যগুলা। এনজাইমের বৈশিষ্ট্যগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এনজাইমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এনজাইম প্রধানত প্রোটিন ধর্মী। এটা বললাম, আমরা সবাই জানি
এটা বলে আমরা সবাই জানি এনজাইম প্রধানত কি ধর্মী, প্রোটিন ধর্মী পদার্থ, এবং এরা কলয়েড রূপে অবস্থান করে। সেলের মধ্যে কি হিসেবে কাজ করে? জীবকোষেরা কলয়েড রূপে অবস্থান করে। তোমরা কেমিস্ট্রিতে যখন আরেকটু সামনে আগাবা, আরেকটু বড় হবা, তোমরা কলয়েড বলতে জিনিসটা কি সেটা বুঝতে পারবা। ঠিক আছে, বিভিন্ন টাইপের দ্রব্য আছে, তার মধ্যে একটা হচ্ছে কলয়েড টাইপ। আমরা একটু এটা বেশি ব্যাখ্যা করবো না, আমরা সামনের দিকে আগায় যাব। কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত এবং সকল এনজাইমের জন্য পিএইচ নির্দিষ্ট 6 থেকে 9 এর মধ্যে হতে হবে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এবং এটা অত্যন্ত তাপীয় ভাবেও সে অত্যন্ত সেনসিটিভ, কারণ তার তাপমাত্রা লাগবে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে কমে কিংবা এর চেয়ে বেশি হলে ঝামেলা আছে। কম তাপমাত্রায় সমস্যা নাই, বাট বেশি তাপমাত্রায় ঝামেলা। বেশি তাপমাত্রায় ঝামেলা কি, এনজাইমটা নষ্ট হয়ে যায়, কারণ প্রোটিন আমরা জানি বেশি তাপমাত্রা দিলে নষ্ট হয়ে যায়। যেমন ডিমকে তুমি যদি তাপমাত্রা দাও, বয়েলড হয়ে যাবে, তখন কি সে কার্যকর হবে? কার্যকর থাকবে না। ঠিক আছে, দ্যাটস ইট। যেরকম মাংস তুমি কাঁচা মাংস একরকম, আর রান্না করা মাংস আরেক রকম। সো আমাদের এই যে এনজাইমটা আছে, সেটা তাপমাত্রা দুইটা পিএইচটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর একটা কথা আছে, এনজাইম অধিক তাপে বিনষ্ট হয়ে যায়, কিন্তু কম তাপে বিনষ্ট হয় না। নিচের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে মেডিকেল টাইপের এমসিকিউ। এরপরে আমাদের লাগতে হবে যে এনজাইম খুব অল্প মাত্রায়, খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। 1। 2 নাম্বার, এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার সাম্য অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না বা করে না, যেটা আমরা অনেক আগেই বলে আসছি। ঠিক আছে, এন্ড এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট। এই কথাটা বলতে কি বুঝো? এটা ক্ষয়ের প্রশ্ন। এটা ক্ষয়ের প্রশ্ন, যে বলে যে এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট বলতে কি বুঝো? অর্থাৎ একটা এনজাইম কেবলমাত্র একটা বস্তুর উপরই কাজ করতে পারবে। যেরকম সুক্রেজ এনজাইম, এটা শুধুমাত্র সুক্রোজের উপর কাজ করবে, এটা কখনোই গ্লুকোজের উপর কাজ করবে না। এরকম উদাহরণ দিয়ে তোমাকে বলতে হবে, আমরা সামনে ওটা করবো, সমস্যা নাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এনজাইম শুধু জীবিত কোষেই উৎপন্ন হয় এবং কার্যকারিতার জন্য পানির প্রয়োজন হয়। এনজাইমকে কখনোই তুমি জীবিত কোষ ছাড়া উৎপাদন করতে পারবা না। বাইরে তুমি প্রিজার্ভ করতে পারবা, বাট সেটা জীবিত কোষ থেকে উৎপন্ন হতে হবে। এবং এদের কার্যকারিতার জন্য 100% পানির প্রয়োজন হয়। পানি ছাড়া এরা কাজ করতে পারবে না। পানি ছাড়া এরা কি করতে পারবে না? কাজ করতে পারবে না। প্রায় সব এনজাইমই একই কারণে পানিতে দ্রবীভূত এবং প্রখর আলো, যেরকম অতি বেগুনি রশ্মি প্রভাবে এনজাইমের কার্যকারিতা বিনষ্ট হয়। স্বাভাবিকভাবেই প্রথম অত্যন্ত প্রখর আলো তাপমাত্রা বাড়ায়। এনজাইমের রাসায়নিক কিছু বৈশিষ্ট্য, এটা জাস্ট তোমরা বই থেকে কি করবা, সুন্দর মতো একটু রিডিং দিবা। ঠিক আছে, সুন্দর মতো রিডিং দিবা, ইটস মোর দ্যান এনাফ। যেটা লাগবে এখন সেটা হচ্ছে এনজাইমের নামকরণ। এনজাইম কিভাবে আমরা আসলে নাম করি? এই যে আমি বিভিন্ন টাইপের এনজাইমের কথা বললাম, সুক্রেজ, তারপর হেক্সোকাইনেজ এটসেট্রা, কিভাবে নাম করি? 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে সাবস্ট্রেটের ধরন অনুযায়ী। কেবল আমি তোমাকে বললাম যে সাবস্ট্রেট কি জিনিস, যার উপর এনজাইম কাজ করে। তাহলে যার উপর এনজাইম কাজ করবে, যদি সুক্রোজের উপর কাজ করে তার নাম কি হবে? সুক্রেজ। সবসময় মাথায় রাখবা, সাবস্ট্রেটের সাথে সাবস্ট্রেট, সাবস্ট্রেট মানে কি? এর বাংলা হচ্ছে বিক্রিয়ক। এর বাংলাটা কি? এর বাংলা হচ্ছে বিক্রিয়ক। তো এর সাথে এস যুক্ত করে আমরা নামকরণটা করি সাধারণত। এই জন্যই সকল ধরনের এনজাইমের নামের সাথে শেষে কি থাকে? এস থাকে। যেরকম সুক্রোজের উপর কাজ করতেছে সুক্রেজ, ইউরিয়ার উপর কাজ করতেছে ইউরিয়েস, অর্জিনের উপর কাজ করতেছে অর্জিনেজ, টাইরোসিনের উপর কাজ করতেছে টাইরোসিনেজ। ঠিক আছে, এখান থেকে জাস্ট তোমার একটু পড়বা, আর কিছু না, এগুলি জাস্ট রিডিং পড়ার বিষয়। এখান থেকে কোনো ধরনের সিকিউ এমসিকিউ আসবে না। এরপর আসে বিক্রিয়ার ধরন অনুযায়ী। অর্থাৎ একটা এনজাইম একটা বিক্রিয়া কাজ করতেছে, সেই বিক্রিয়ার উপর কাজ যে করলো, ওয়ালাইকুম আসসালাম শুভ, বিক্রিয়ার উপর যে কাজটা করলো, সেই বিক্রিয়াটা আসলে কি টাইপের বিক্রিয়া? কি বলছি? কি টাইপের বিক্রিয়া? যেমন যদি একটা বিক্রিয়া হাইড্রোলাইসিস হয়, আমরা জানি হাইড্রোলাইসিস মানে কি? পানি দ্বারা কোনো যৌগের ভাঙন যদি হয়, তখন সেই এনজাইম যেটার উপর কাজ করবে নাম হচ্ছে হাইড্রোলেজ। তুমি খেয়াল করো, আমরা অক্সিডেশন মানে হচ্ছে জানি হচ্ছে জারণ, আর আরেকটা হচ্ছে রিডাকশন, এটা হচ্ছে বিজারণ। বিজারণ। তো যারা জারণ বিক্রিয়ার উপর কাজ করবে নাম হচ্ছে অক্সিডেজ, যারা রিডাকশনের উপর কাজ করবে তারা হচ্ছে রিডাকটেজ। এই দুইটাকে একত্রে বলা হয় হচ্ছে অক্সিডো রিডাকটেজ। যারা একই সাথে জারণ ও বিজারণ উভয় বিক্রিয়ার সাথে বিক্রিয়ার উপর কাজ করে, নাম কি হয়? অক্সিডো রিডাকটেজ। কেমন? রিডাকটেজ। ওকে, এখন আসো, সেটা হচ্ছে এরপরে 3 নাম্বার ধাপটা হচ্ছে বিক্রিয়ার বৈশিষ্ট্য এবং একই সাথে আমার যে বিক্রিয়কটা আছে তার সাথে মিলায়। যেরকম দেখো, এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি, এখানে আমি তোমাকে লিখাই দিচ্ছি, সেটা হচ্ছে
গ্লুকোজ যখন, তো আমরা একটু পরে জানবো যে শ্বসন পর্যায়ে গ্লুকোজ থেকে কি তৈরি হয় জানো? গ্লুকোজ গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয় সবার প্রথমে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের একটা পর্যায়ে থাকে। আমরা ছোটকালে গ্লাইকোলাইসিস পড়ছি, তাই না? শ্বসনের গ্লাইকোলাইসিস পড়ছি। এই গ্লাইকোলাইসিসের প্রথমে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। তো কোনো কিছুর সাথে যখন ফসফেট যুক্ত হয়, এটা জিনিস মাথায় রাখবা, কোনো কিছুর সাথে যখন ফসফেট যুক্ত হয়, এই যে ফসফেট যুক্ত হয়, তখন একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে কাইনেজ। যার নাম কি? কাইনেজ। আবার যেহেতু গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, তাই না? আমরা সবাই জানি কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। 6-এর ইংলিশ নাম হচ্ছে, 6-এর ইংলিশ যে টার্মটা সেটা হচ্ছে আমাদের 6-এর যে ইংলিশ টার্মটা সেটা হচ্ছে হেক্সো। সেটার নাম কি? হেক্সো। তাহলে তুমি এই হেক্সোর সাথে কাইনেসটা মিলাই দাও, কি হবে? হেক্সো কাইনেস। এইভাবে একই সাথে বিক্রিয়ক ও বিক্রিয়ার ধরন অনুযায়ী আমরা নামকরণটা করতে পারি। এটা জাস্ট তোমার রিডিং দেওয়ার জন্য। এখন আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা লাগবে এই পার্টে, যে কথাটা আছে সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর এবং কোএনজাইম জিনিসটা কি সেটা আমরা একটু বুঝবো খুব চমৎকার করে। দেখো, সাধারণত সাধারণত এনজাইম সমূহ এইভাবে লিখি একটু। সাধারণত একটা এনজাইম কি হয়? দুই ভাবে গঠিত হইতে পারে। কয় ভাবে? দুই ভাবে। যদি এনজাইমটা শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত হয়, শুধুমাত্র কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত, তখন এই টাইপের, তখন কি বলছি? তখন এই টাইপের এনজাইমটাকে বলা হয় হচ্ছে সরল এনজাইম। কি বলা হয়? সরল এনজাইম বা সরল প্রোটিন। সরল এনজাইম বা কি? সরল প্রোটিন। কেমন? আর কখনো কখনো দেখা যায় এই এনজাইমের সাথে প্রোটিনের সাথে প্লাস একটা নন প্রোটিন পার্ট যুক্ত। তো যখন এইভাবে একটা, মানে কি, এই পাশে একটা প্রোটিন আছে আর এই পাশে একটা প্রোটিন, এই পাশে একটা প্রোটিন পার্ট সাথে একটা নন প্রোটিন পার্ট, নন প্রোটিন পার্ট, এইভাবে যে এনজাইমটা সংযুক্ত। আমি আবার বলতেছি যে এই যে টপিকটা আছে, এই টপিকটা আমাদের এমসিকিউ এবং কয়ের জন্য ইনফিনিটি স্টার যেমনি বুঝাইতেছি, একবার বুঝে গেলে সারা জীবনের জন্য ক্লিয়ার হবে। এই প্রোটিন এবং নন প্রোটিনের সাথে মিলিত হয়ে যে এনজাইমটা তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে কনজুগেট প্রোটিন। কি বলি? কনজুগেট এনজাইম বা কনজুগেট প্রোটিন, একই কথা। এই কনজুগেট প্রোটিনের, এইটা হচ্ছে কনজুগেট প্রোটিনের প্রোটিন অংশ। কনজুগেট প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় হচ্ছে অ্যাপো এনজাইম। কি বলা হয়? অ্যাপো এনজাইম। আশা করি একটু বুঝতে পারছো, তোমাদের কমেন্ট পড়ি। আচ্ছা, কমেন্ট করলেও কি আর না করলেও কি, আমি পড়ায় যে আছি, কারণ গতকালকে ক্লাসটা হয় নাই ঠিক মতো। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? তাহলে কি বলছি? কনজুগেট প্রোটিন দুইটা অংশে গঠিত, একটা হচ্ছে তার প্রোটিন পার্ট আর একটা হচ্ছে তার নন প্রোটিন পার্ট। তো কনজুগেট প্রোটিনের প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম, এন্ড এই নন প্রোটিন পার্টটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। কি বলা হয়? প্রস্থেটিক গ্রুপ। কথা বোঝা গেছে? এখন মজার ঘটনা হচ্ছে এই যে প্রস্থেটিক গ্রুপ, এই প্রস্থেটিক গ্রুপ আবার দুই প্রকার হইতে পারে। প্রস্থেটিক গ্রুপ কয় প্রকার হইতে পারে? দুই প্রকার। একটা সে হইতে পারে ধাতব ধাতব আয়ন, আর একটা হইতে পারে সে বিভিন্ন জৈব রাসায়নিক অণু। অর্থাৎ আয়ন ব্যতীত যে কোনো অংশ এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে নন প্রোটিন পার্টে যুক্ত হইতে পারে। জৈব রাসায়নিক অণু। কেমন? তো এই যে ধাতব আয়ন যখন প্রস্থেটিক গ্রুপে থাকে তখন ওই ধাতব আয়নটাকে বলা হয় হচ্ছে কোফ্যাক্টর। কি বলা হয়? কোফ্যাক্টর। কথাটা বুঝছো? কি বলা হয়? কোফ্যাক্টর বলা হয়। তো এই কোফ্যাক্টরকে পূর্বে বলা হয়তো হচ্ছে অ্যাক্টিভেটর। কি বলা হয়তো? অ্যাক্টিভেটর, কারণ এরা এনজাইমটাকে আরো বেশি সক্রিয় করে ফেলাইতো।
তো এখানে অনেক কিছুই আছে, অ্যাক্টিভেটর আছে, ইনহিবিটর আছে, কোফ্যাক্টর অ্যাক্টিভেটর হিসেবে কাজ করতে পারে, ইনহিবিটর হিসেবে কাজ করতে পারে, কিন্তু পূর্বে এদেরকে অ্যাক্টিভেটর বলা হতো। তাহলে প্রশ্নটা এভাবে, পূর্বে কাদেরকে অ্যাক্টিভেটর বলা হতো? উত্তর হচ্ছে কোফ্যাক্টর। আর জৈব রাসায়নিক যদি বলা অণু থাকতো, তখন এই জৈব রাসায়নিক অণুকে বলা হয়তো হচ্ছে কোএনজাইম। কোএনজাইম, তার মানে কোএনজাইম বলতে আমরা এমন নন প্রোটিনাস পার্ট, জৈব রাসায়নিক অণু যখন কোন কনজুগেট প্রোটিনের নন প্রোটিন অংশে সংযুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি কনজুগেট প্রোটিন। তখন আমরা সেটাকে বলে হয় কি? কনজুগেট প্রোটিন। ও আসবে না। তো এই যে কোএনজাইম, এই কোএনজাইম উদাহরণ যেরকম তোমরা পড়ছো এফএডি, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তারপরে এফএমএন ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, তারপরে এনএডি, তাই না, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এই সব প্রত্যেকটা জিনিস। তারপরে ধরো বিভিন্ন টাইপের কোএনজাইম আছে, এরা হইতেছে অ্যাকচুয়ালি কোএনজাইম। তাহলে আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, আশা করি আমরা এইটুকু খুব সুন্দর করে বুঝতে পারতেছি। ঠিক আছে, সো লেটস গো, আমরা বইতে আসি। এই যে পার্টটা, এই যে প্রোস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের জন্য ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, খুবই 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 ইম্পর্টেন্ট। আমি এইটুকু বলছি, এইটুকু দাগায় নিবা। ঠিক আছে, কোএনজাইম কাকে বলে এইটুকু আমি পড়াই দিছি, এবং কোএনজাইমের উদাহরণ এইটুকু আমি বলে দিছি। জাস্ট লিখলেই তুমি বুঝতে পারবা, জাস্ট তুমি দেখলেই তুমি বললাম সুন্দর করে বুঝতে পারবা। এখন যেটা আমাদের যেটা পড়ার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনজাইমের কার্যকারিতা, এনজাইমের কাজ করার কৌশল। তো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট, আসো আমরা এনজাইমের কার্যকারিতা বা কাজ করার ক্রিয়াকলাপের কৌশল সম্পর্কে জানি। তাহলে আমাদের আজকে শিরোনাম, আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পড়াশোনাটা, যেটা আমাদের সিকিউতে প্রচুর পরিমাণে আসছে এবং আসবে, সেটা হচ্ছে এনজাইমের ক্রিয়াকলাপ। ক্রিয়াকলাপ মানে কিভাবে একটা এনজাইম কাজ করে। এনজাইম কাজ করে দুই ভাবে, একটা হচ্ছে তালা চাবি মতবাদ, তালা চাবি মতবাদ, আর একটা হচ্ছে আবেশী উপযুক্ততা মতবাদ। আবেশী, কি বলছি, উপযুক্ততা মতবাদ। কেমন? আমরা দুইটাই পড়বো আস্তে আস্তে, আমরা আস্তে 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 দুইটাই পড়বো। তো এখন ঘটনা হচ্ছে আমরা সবার প্রথমে তালাচাবি মতবাদ বলতে কি বুঝি। দেখো, আমরা একটা এনজাইম ধরলাম এরকম, ধরো এখানে একটা এনজাইম আছে, এটা হচ্ছে আমার একটা এনজাইম। তো বলতেছেন ভাইয়া এনজাইম আঁকলেন, এইখানে এরকম খাস দিলেন কেন? আমরা একটা প্রতীকী চিত্র আঁকার মাধ্যমে এনজাইমের ক্রিয়াকলাপটা বুঝবো। তো ভাইয়া বললেন যে ভাইয়া আপনি এরকম ভাবে আঁকলেন কিসের জন্য? প্রশ্নটা হচ্ছে এই যে জায়গাটা আমি আঁকছি, এই জায়গাটাকে বায়োলজির ভাষায় বলা হয় হচ্ছে অ্যাক্টিভ সাইট। এইটা একটা অ্যাক্টিভ সাইট, এটা একটা অ্যাক্টিভ সাইট। ঠিক আছে, অ্যাক্টিভ সাইট। কেমন? এটা একটা অ্যাক্টিভ সাইট, এটা একটা অ্যাক্টিভ সাইট। এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ সাইট কি? অ্যাক্টিভ সাইট হচ্ছে একটা এনজাইমের সেই অংশ যেখানে একটা সাবস্ট্রেট যুক্ত হয়। কি বলছি? এনজাইমের এমন একটা অংশ যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়। তো সাবস্ট্রেট যে যুক্ত হবে, তাহলে অ্যাক্টিভ সাইট আমি কি বলছি? অ্যাক্টিভ সাইট হচ্ছে এমন একটা পার্ট যেখানে এসে কোনো সাবস্ট্রেট বা বিক্রিয়ক অণু, সাবস্ট্রেট কি হয়, যুক্ত হয়। প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে অ্যাক্টিভ সাইটটা কিভাবে তৈরি হয়? মাথায় রাখবে অ্যাক্টিভ সাইটটা আসলে, এটা তো আসলে একটা এনজাইম, এনজাইম তো মানে পলিপেপটাইড। তাহলে পলিপেপটাইড যেই চেইনটা থাকে, পলিপেপটাইড চেইনটা থাকে, সেই চেইন এর ফোল্ডিং এর মাধ্যমে, কিসের মাধ্যমে? ফোল্ডিং এর মাধ্যমে এইভাবে কিছু সাইট তৈরি হয় যারা অ্যাকচুয়ালি কি অ্যাক্টিভ সাইট। এবং এখান থেকে একটা জোস এমসিকিউ আসবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট প্রস্তাব করেন কে? উত্তর হচ্ছে এমিল ফিশার। কি? এমিল ফিশার। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তো ধরো এইখানে আমার একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলটা হচ্ছে এই একটা সাবস্ট্রেট আছে, কেমন? এটা হচ্ছে সাবস্ট্রেট এ, আর একটা যৌগ আছে এরকম, এটা হচ্ছে সাবস্ট্রেট বি। তাহলে স্টেপ যে ওয়ান, এই স্টেপ ওয়ানটা হচ্ছে সর্বপ্রথম
একটা সুনির্দিষ্ট বিক্রিয়ার জন্য বা সুনির্দিষ্ট সাবস্ট্রেট গুলোর জন্য আমার সুনির্দিষ্ট একটা এনজাইম প্রয়োজন। সেই এনজাইমের অ্যাক্টিভ সাইটে এসে আমার এই যে দুইটা সাবস্ট্রেট দেখতে পাইতেছো বা বিক্রিয়ক দেখতে পাইতেছো যুক্ত হবে। তাহলে যদি যুক্ত হয় তখন আমরা কিরকম জিনিস দেখতে পাই? দেখো, তখন জিনিসটা দেখা যায় এরকম। তখন জিনিসটা দেখা যায় এরকম। এই হচ্ছে আমার সাবস্ট্রেট, এই হচ্ছে আমার এনজাইমের অ্যাক্টিভ সাইট। তো এনজাইমের অ্যাক্টিভ সাইটের মধ্যে এই হচ্ছে আমার এ যৌগ, এটা হচ্ছে বি যৌগ, এটা হচ্ছে আমার এনজাইম। তো এই টোটালটা হচ্ছে আমার সাবস্ট্রেট। টোটালটা কি আমার সাবস্ট্রেট। তুমি তখন পরবর্তীতে এই চিত্রটা এঁকে দেখাবা। এবং এই যৌগটাকে কি বলা হয় জানো? এই যৌগটাকে বলা হয় হচ্ছে এনজাইম সাবস্ট্রেট যৌগ। কি বলছি? এনজাইম এনজাইম সাবস্ট্রেট কম্পাউন্ড। এনজাইম সাবস্ট্রেট কম্পাউন্ড। এটা হচ্ছে আমার স্টেপ 2। স্টেপ 2। এবং একটা মজার জিনিস খেয়াল করো যে স্টেপ 2 এর পরে আসলে কি ঘটবে? স্বাভাবিকভাবেই এই দুইটা যৌগকে এনজাইম তার নির্দিষ্ট যৌগে পরিণত করবে। অর্থাৎ পরবর্তীতে এই যে এনজাইমটা সে আবার ঠিক আগের মতোই কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই তার অ্যাক্টিভ সাইট গুলো আছে এবং নতুন করে যে যৌগটা তৈরি হলো সেটা হয়ে যাবে অনেকটা এরকম। এটা হয়ে যাবে কি? অনেকটা এরকম একটা যৌগ তৈরি হলো। দেখো, এরকম একটা যৌগ তৈরি হয়ে গেল। এটা ধরলাম নতুন যৌগ সি। বুঝতে পারছো? এবি কে জাস্ট মিলাই দিছে, আবার না মিলাইও অন্যরূপ নতুন দুইটা যৌগ তৈরি করতে পারে, তিনটা যৌগ তৈরি করতে পারে, কোনো সমস্যা নাই। আমি এখানে নতুন যৌগটা এইভাবে দেখালাম। এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তার মানে একেবারেই সহজ। একেবারেই কি সহজ? মানে তুমি জাস্ট জিনিসটা বলতেছো যে ফার্স্ট অফ অল একটা এনজাইম এসে দুটো সাবস্ট্রেট অণুকে যুক্ত করতেছে তার নির্দিষ্ট অ্যাক্টিভ সাইটে। পরবর্তীতে আমাদের এনজাইম আর সাবস্ট্রেট মিলে একটা কি যৌগ করতেছে? এনজাইম সাবস্ট্রেট অন্তর্বর্তী যৌগ তৈরি করতেছে এবং সেটার পরবর্তীতে নতুন যৌগ তৈরি হয়ে যাচ্ছে। খুবই ইজি। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে একটা কথা কি, ধরো একটা এনজাইম আমি আঁকলাম, সেটা হচ্ছে এই টাইপের একটা এনজাইম আঁকলাম। এই এনজাইমের একটাই অ্যাক্টিভ সাইট, কিন্তু এটা যৌগটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার এনজাইম এবং এটা হচ্ছে আমার সাবস্ট্রেট। তাহলে তুমি বলো তো এই সাবস্ট্রেটের এই পার্টটা তো গোল আর এটা হচ্ছে প্রতীকী ভাবে দেখাইছি, প্রতীকী, আর এটা তো আমার ভি শেপড। তাহলে এই সাবস্ট্রেটকে সে এনজাইম গ্রহণ করতে পারবে? এনজাইম কি গ্রহণ করতে পারবে? উত্তর হচ্ছে না। তখন কি করে জানো? কিছু কিছু এনজাইম তখন তার এই অ্যাক্টিভ সাইটের অবস্থান বা আকৃতি পরিবর্তন করে ফেলায়। পরিবর্তন করে এই সাবস্ট্রেটকে সে গ্রহণ করে। সাবস্ট্রেটকে সে কি তখন কি এর ভিতর সে ঢুকতে পারবে, গ্রহণ করবে। এই যে সাবস্ট্রেটের আবেশে এনজাইমের নির্দিষ্ট আকার আকৃতি পরিবর্তন, এইটাকেই বলা হয় হচ্ছে আবেশী উপযুক্ততা মতবাদ। আবেশী কি বলছি? উপযুক্ততা। উপযুক্ততা মতবাদ। আর এর আগে যেটা পড়ালাম সেটা হচ্ছে তালা চাবির মতো মতবাদ। তালা দিতেছো, চাবি ঢুকাইতেছো, খুলে যাইতেছে। এখন এই এনজাইম যার আকার আকৃতি চেঞ্জ হইতে পারে একে বলা হয় হচ্ছে অ্যাপো এনজাইম। কি বলা হয়? অ্যাপো এনজাইম। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এবং মাথায় রাখবা অ্যাপো এনজাইমের এই যে একটা সাবস্ট্রেটের সাথে নিজেকে ফিট করে নেওয়ার যেই ক্ষমতা, এই ফিট করে নেওয়ার ক্ষমতাকে বলা হয় হচ্ছে ইনডিউসড ফিট। কি বলা হয়? ইনডিউসড ফিট। তো দেখা যায় যে তুমি আসলে কখন সে একটা ভি শেপ থেকে আমার এই সাবস্ট্রেটের মতো শেপে পরিণত হলো, তখনই হবে যখন এর সাথে আর একটা নতুন কোন একটা অণু এসে অন্য একটা সাইটে সংযুক্ত হবে। তো একে বলা হয় হচ্ছে ইফেক্টর। কি বলা হয়? ইফেক্টর। অর্থাৎ ইফেক্টর নামক একটা জৈব রাসায়নিক অণু দ্বারা অ্যাপো এনজাইমের ইনডিউসড ফিট নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? ধরো আমি একটা কথা বললাম যে ধরো এইখানে আমি একটা যৌগ আগের থেকেই অ্যাক্টিভ সাইটে বসাই দিলাম। আগের থেকে কি করলাম? অ্যাক্টিভ সাইটে বসাই দিলাম। এই যে ধরো এখানে একটা সাইটে বসাই দিলাম। তাহলে বলতো এই যে সাবস্ট্রেটটা আছে, এই সাবস্ট্রেটটা কি আবার অ্যাক্টিভ সাইটে এসে বসতে পারবে? বসতে কখনোই পারবে না। এই জন্য এই সকল অণুকে তখন কি কার্যকারিতা বন্ধ করছে না, একে বলা হয় ইনহিবিটর। ইনহিবিটর। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ইনহিবিটরের ঘটনাবলী। আশা করি কোনো সমস্যা নাই। তো দ্যাটস অল। এটাই হচ্ছে আমাদের নিচে লেখছে। এই জিনিসটা তোমরা ভালো মতন খুব সুন্দর করে পড়বা, খুব সুন্দর করে পড়বা। ঠিক আছে?
ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই হচ্ছে এনজাইমের আমার অ্যাক্টিভ সাইটের কার্যকলাপ। 3টা ছবি দিতে হবে, 3টা ছবির পরে এই নিচের যে কথাগুলা, এই কথাগুলা লিখে দিয়ে আসতে পারলেই আমাদের সিকিউ। এটাই হচ্ছে আমাদের সিকিউ, এবং সিকিউ এর জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কেমন? এখানে যে কথা বলা হয়েছে অ্যালোস্টেরিক এনজাইম, আমি অলরেডি পড়াই দিছি। অ্যালোস্টেরিক এনজাইম বলো বা এই জিনিসটাই, আচ্ছা আচ্ছা একটু ওয়েট, একটু ওয়েট 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 কই, আচ্ছা এইখানে একটু সংক্ষেপে একটু একটু আমার লেখায় মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে এটা বললাম অ্যাপো এনজাইম না, এটা হচ্ছে আমাদের অ্যালোস্টেরিক এনজাইম। ঠিক আছে, কি এনজাইম? অ্যালোস্টেরিক এনজাইম, সরি। আচ্ছা লেটস গো। এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই। এরপরে আমরা জাস্ট চলে যাব, সেটা হচ্ছে আমাদের এনজাইমের প্রকারভেদের মতো। ঠিক আছে, এনজাইমের কিসের মধ্যে? প্রকারভেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এনজাইমের প্রকারভেদ খুব সংক্ষিপ্তভাবে এখান থেকে এমসিকিউ আসে পড়ে ফেলবো। ঠিক আছে, টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্তই।